সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার। বাম দিকে আছেন লেখক ও কলামিস্ট আব্দুল আউয়াল ঠাকুর। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 17 ডিসেম্বর 2025। শেখ হাসিনার শাসনামলের গত 15 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 সাকা 5 দিনের রিমান্ডে। 2011 বাংলাদেশের নিখোঁজ ও গুমের ঘটনায় উদ্বেগ এএফএডির। 2012 রিমান্ডে ছাত্রলীগ নেতাদের নাম প্রকাশ করল শাকিল। বিশ্বজিৎ হত্যাকাণ্ড। 2013 রাজনৈতিক অস্থিরতা, পুলিশের বেপরোয়া গ্রেপ্তার বাণিজ্য। 2014 জানুয়ারির বিচার হবে, তারেকের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। 2016 চট্টগ্রামে বিএনপির বিজয় মিছিলে হামলা। 2017 মাদক সেবন ও বিক্রিতে জড়িয়ে পড়েছে পুলিশ। 2018 নিরাপত্তার অভাবে এলাকা ছাড়লেন রেজা কিবরিয়া। 2019 ঢাকা বিশ্ববিদ্যালয়ে নূরের সংহতি সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের হামলা। 2022 বিএনপি দলগতভাবে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, তথ্যমন্ত্রী। দর্শক, শিরোনামগুলো দেখলাম। এবার শুনবো আলোচনা অতিথিদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি অ্যাডভোকেট রফিক শিকদার। আমরা 2010 সালের একটি সংবাদের শিরোনাম থেকে শুরু করতে চাচ্ছি। সালাউদ্দিন কাদের চৌধুরী 5 দিনের রিমান্ডে। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধ অপরাধের অভিযোগ তোলা হয়েছিল এবং সেটি এক ধরনের বিতর্কও ছিল নানান ধরনের। শেখ হাসিনা ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে এটি করেছেন, আবার কেউ বলছেন রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে করেছেন। প্রকৃতপক্ষে এটি কি যুদ্ধ অপরাধের বিচার তিনি করেছেন, না যে অভিযোগগুলো শোনা যায় সেটি ছিল? গত 15 বছর আওয়ামী ফেসিবাদ তারা একচ্ছত্রভাবে সরকারের ক্ষমতায় এসে তারা আপনার নানান রকমের সংকট এদেশে তৈরি করেছে। তারা তাদের যে এজেন্ডা ছিল যুদ্ধাপরাধীর বিচার, তার পিতা হত্যার বিচার, এই সকল বিচার কাজ নিয়ে তারা গত 15 বছর প্রতিহিংসার যে রাজনীতি যাকে বলে সেই রাজনীতি নিয়ে আওয়ামী লীগ ব্যস্ত ছিল। আর লুটপাট দৃশ্যত এই কাজগুলো আমরা দেখেছি। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে নিয়ে, তিনি চট্টগ্রামের একজন কৃতি সন্তান, ফজল কাদের চৌধুরী সাহেবের সুযোগ্য সন্তান। আমি সালাউদ্দিন কাদের চৌধুরীকে ব্যক্তিগতভাবে আমার সাথে খুব ভালো পরিচয় ছিল, সম্পর্ক ছিল। একজন বড় মনের মানুষ ছিল, বড় মাপের মানুষও ছিলেন তিনি তো স্পষ্ট করে বলেছেন যুদ্ধের সময় ওনার অবস্থানটা কোথায় ছিল, উনি কোথায় ছিল, সবকিছু বলেছেন। তারপরে ওনাকে ঝুলিয়ে দেওয়া হয় নূতন চন্দ্র সাহা হত্যাকাণ্ডের এবং মৃত্যুদণ্ড। এবং সেজন্য তিনি বলেছেন গত মাসে শেখ হাসিনার যখন মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ফাঁসির রায় হয়, সেদিন আমি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়ে গেছে সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি কথা। তিনি সেদিন কোর্টকে বলেছিলেন যে আদালত যেন অব্যাহত থাকে, এই আদালতে একদিন শেখ হাসিনারও বিচার হবে। হয়েছেও তাই, কার্যকর অপেক্ষা আছে। বিচারালয়কে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের একটা দপ্তর হিসেবে ব্যবহার করেছেন শেখ হাসিনা। আদালত তো স্বাধীন ছিল না, বিচার বিভাগ তো স্বাধীন ছিল না। মানে এটিকে মানবতা বিরোধী বিভাগ বটে, কিন্তু এটা তারা স্পেশাল ব্যবস্থা করে বিভাগের একটা অংশ নামে। এবং মানবতা বিরোধী অপরাধের কারণে যদি জামাত ইসলামের নামের বা ওই সময় যাদের নামে মামলা হয়েছে বা শাস্তি ফাঁসির রায় কার্যকর হয়েছে, একইভাবে স্বাধীনতার পরেও
যারা গুম করলো, জহির রায়হানকে যারা গুম করলো, সিরাজ শিকদারকে যারা ক্রস ফায়ার উদ্বোধন করলো, জহির রায়হানকে গুম করার মধ্যে যারা গুমের ইতিহাস রাজনীতিতে আনলো, যারা পরবর্তীতে আপনার এই ইলিয়াস আলী চৌধুরী আলম, হুমায়ুন কবির পারভেজ, তারপরে আপনার সাইফুল ইসলাম হিরু, সিলেটের দিনার, ঢাকা মহানগরের সুমন সহ যাদেরকে গুম করলো, সেই অপরাধে তারপরে আপনার আমাদের যে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করলো, খুন করলো, নির্যাতন করলো, আহত করলো, এবং কি সর্বশেষ যদি আপনি বলেন যে জুলাই আগস্টে যে ছাত্র বৈষম্য গণ আন্দোলনে হাজার হাজার, যদিও জাতিসংঘে বলেছে 1400-1500, কিন্তু আমি বলবো যে সংখ্যা এটা আরও অনেক বেশি। একইভাবে আপনি যদি বলেন যে সাইদি সাহেবের ফাঁসি দেওয়ার পরে ওই দিন যে প্রায় 150-185 জনের মতো নির্বিচারে গুলি করে হত্যা করেছিল, 127 সংখ্যা যদি আপনি বলেন, সংখ্যার মধ্যে আওয়ামী লীগের আমলে সংখ্যার মধ্যে কম বেশি হইলে শাস্তি হতো, বুঝলেন না? আপনার কাছ থেকে আবারও শুনবো, এই কথা আমি শেষ করে দিই। সেই জন্য আমি বলবো যে তাদের যদি ওই অপরাধের জন্য ফাঁসি হতে পারে এগুলোর জন্য, তাহলে এই স্বাধীনতার পরে যে অপরাধগুলো শেখ হাসিনা করলো, এইটার জন্য তো শেখ হাসিনাকে এবং তার যে বডি আছে, সরকারের যে বডি, যেখানে যেখানে যারা এগুলোর সাথে জড়িত ছিল, তাদেরও তো শাস্তি হওয়া উচিত। জি, নিশ্চয়ই তাদেরও ন্যায় বিচারের বাংলাদেশে তাদেরও শাস্তি নিশ্চিত হবে। আব্দুল আওয়াল ঠাকুর, আদালত পাড়ার পরিবেশ সম্পর্কে রফিক ভাই একজন আইনজীবী, তিনি বললেন আসলে আদালতকে নিজের কিচেনের মতো ব্যবহার করা, এই সংস্কৃতি তো আসলে জুলাই গণ অভ্যুত্থান বা রক্তাক্ত জুলাই আমাদেরকে উপহার দিল, বা ইতিহাসের রক্তাক্ত বাস্তবতার মধ্যে আমাদেরকে নিয়ে গেল। এমন বাস্তবতা কেন হলো আসলে? বাংলাদেশ যখন স্বাধীন হলো 1971 সালে রক্তাক্ত যুদ্ধের মধ্য দিয়ে আমরা কিন্তু দেখতে পাই যে এই স্বাধীনতা যুদ্ধের যারা দাবিদার, যে সরকার, প্রবাসী সরকার, এই প্রবাসী সরকার মূলত ভারতে একটি পাপেট সরকার ছিল। তাদের সাথে কিন্তু কখনোই ইন্দিরা গান্ধীর বৈঠক হয় নাই। আমরা যেদিন স্বাধীন হয় সেদিন আনন্দবাজারের শিরোনাম ছিল পাকিস্তান নত, যুগান্তর, ইন্ডিয়ান টাইমস। এবং আমরা যেদিন 1971 সালের সেই মহান দিনটিতে সোহরাওয়ার্দীর উদ্যানে যে চুক্তি স্বাক্ষরিত হলো, আওয়ামী লীগের ভাষায় 30 লাখ মানুষ, 2 লাখ মা বোন, শত শত শিশু, নারী, পুরুষের রক্তের বিনিময়ে সেদিন যে চুক্তি স্বাক্ষরিত হলো, সেই চুক্তিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী ছিলেন না আমাদের সেনাবাহিনীর কোনো প্রতিনিধি। এমনকি যে প্রবাসী সরকারের কথা আমরা বলি, সেই প্রবাসী সরকারের কোনো প্রতিনিধিও সেখানে উপস্থিত থাকেননি। ঢাকার মাঠে সোহরাওয়ার্দীর উদ্যানে লক্ষ লক্ষ জনতার সামনে যে আত্মসমর্পণ দলিল সম্পাদিত হলো, সেই দলিল সম্পাদিত হলো পাকিস্তান এবং ভারতের মধ্যকার সময়ে। এই যে সম্পাদিত দলিল, এই সম্পাদিত দলিলের পরে আপনি প্রথম দেখেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের নামে যে নামটি নক্ষত্রের মতো সারা বিশ্ব জানত, মেজর জলিল, তাকে গ্রেপ্তার করা হলো। কেন হলো? তার অপরাধ ছিল যে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে সমস্ত সমরাস্ত্র পাকিস্তানে ফেলে গিয়েছিল, সেগুলো ট্রাকে করে আর শিপের পর শিপ করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। 1971 সালের 16 ডিসেম্বরের পর যারা ঢাকা শহর দেখেছেন, তারা দেখেছেন যে নিউ মার্কেট থেকে শুরু করে সারা ঢাকা শহরে কিভাবে ভারতীয় বাহিনী লুটপাট করেছে। ওই লুটপাট পাকিস্তানি লুটপাটের চেয়ে 3 গুণ বেশি ছাড়া কম হবে না। সেই লুটপাটের বিরোধিতা করেছিলেন মেজর জলিল। মেজর জলিল আজও কিন্তু মুক্তিযুদ্ধের কোনো স্বীকৃতি পান নাই। জেনারেল ওসমানী আজও কিন্তু তিনি চলে গেছেন, কিন্তু তিনি কিন্তু তার মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেলের কোনো স্বীকৃতি পাননি। এই যে পাননি কথাটার মধ্যেই কিন্তু আপনার অনেকগুলো জিনিস আমাদের মধ্যে রয়েছে। আমরা কি পেলাম? আমাদের সরকার যারা 1970 সালে নির্বাচিত হয়েছিলেন পাকিস্তানের ইয়াহিয়া খানের সামরিক শাসনের আওতায়, যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচিত সরকার আমাদেরকে উপহার দিলেন একটি সংসদ, একটি সংবিধান। এই সংবিধানটা তিনি কোত্থেকে আনলেন? এই সংবিধান তিনি ভারতীয় সংবিধানের বাংলা কপি করলেন। এবং সেই বাংলা কপির মধ্যে মৌলিক বিষয় হচ্ছে, এই সংবিধানের মৌলিক যে কথাটা আপনি বলতে চাচ্ছেন, বাংলাদেশের সংবিধান মূলত হচ্ছে 1935 সালের ভারত শাসন আইনের অনুকূলে তৈরি। 1935 সালে ভারত শাসন আইন তৈরি করেছিল ব্রিটিশ। তারা প্রজাদের শাসন করার জন্য, রাজা এবং প্রজা শাসনের জন্য এই 1935 সালের ভারত শাসন আইন যে তৈরি করেছিল, সেই 1935 সালের ভারত শাসন আইনের অনুকূলে আমাদের সংবিধান তৈরি হলো, এবং তার সাথে হলো ভারতীয়করণ।
ব্রিটিশ এবং ভারতীয়করণের একটি বাংলা সংস্করণ আমরা পেলাম আমাদের শাসন করার জন্য। প্রশ্নটা এই কারণে উঠছে যে মৌলিক অধিকারের কথা বলছেন, নাগরিক অধিকারের কথা বলছেন, কিছুক্ষণ আগে যে আমরা কথাটা বলছিলাম যে স্বাধীনতার পরে সর্বপ্রথম কি পেলাম আমরা? সর্বপ্রথম আমরা পেলাম 25,000 মুক্তিযোদ্ধাকে প্রাণ দিতে হলো সরকারি নির্যাতনে। তাদের অপরাধ, তারা আওয়ামী ফ্যাসিবাদের বিরোধিতা করেছিল, তারা দুঃশাসনের বিরোধিতা করেছিল। 25,000 মুক্তিযোদ্ধাকে প্রাণ দিতে হয়েছে একটাই অপরাধ, যে তারা আওয়ামী দুঃশাসন মানেনি। একজন সিরাজ শিকদার শুধু একজন সিরাজ শিকদার না, কারণ তিনি বলেছিলেন পূর্ব বাংলা ভারতের উপনিবেশে পরিণত হয়েছে। এই সত্য কথাটা তিনি প্রকাশ করেছিলেন। আর তার মৃত্যু, তার পরিণতি দিতে হয়েছে তাকে কোথায়? ক্রস ফায়ারে। কথাটা এই কারণে আরো বলছি, হায়দার আকবর খান রণ 1975 সালের 15ই আগস্টের পরে তারকালোকে একটি নিবন্ধ লিখেছিলেন, কয়েকটি নিবন্ধ। তেমন একটা নিবন্ধ তিনি বলছেন মতিঝিলের মধুবন হোটেল থেকে তারা রাজনৈতিক কর্মীকে ধরে নেওয়া হয়েছিল, গুম করা হয়েছিল। তিনি সেই গুমের তদন্ত করতে করতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে গিয়েছিলেন তার বন্ধুত্ব সূত্রে। তিনি বলেছেন, হায়দার আকবর খান রণ লেখায় আছে, তিনি বলেছেন ঠিক আমি তো জানি না, খুঁজে দেখতে হবে কোথায় আছে। কাজটা করেছিল রক্ষী বাহিনী। এই রক্ষী বাহিনী কথাটা এই কারণে বললাম যে এই রক্ষী বাহিনীকে বিচারপতি আব্দুর রহমান চৌধুরী নিষিদ্ধ ঘোষণা করেছিলেন যে রক্ষী বাহিনী একটি অসাংবিধানিক বাহিনী। যে সংবিধান রচনা করেছে আওয়ামী লীগ, সেই সংবিধানে নাই এমন একটা বাহিনী তৈরি করেছিলেন সেই আওয়ামী লীগ প্রধান এবং আওয়ামী লীগাররা। এই যে ব্যক্তি স্বাতন্ত্র্য, এই যে ব্যক্তিত্ব, কর্তৃত্ববাদ, এই কর্তৃত্ববাদ বাংলাদেশের রাজনীতি শুরুটা করেছে 1973 সাল থেকে। আমরা রিলিফ পেলাম যখন জিয়াউর রহমান সাহেব আসলেন 75-এর পরে। তাহলে জিয়াউর রহমান সাহেব এই রিলিফটা কেন দিলেন? মূল কথাটা হচ্ছে এখানে একটা বড় জিনিস আছে। 1971 সালের 7ই মার্চের পরে বাংলাদেশের রাজনৈতিক নিয়ন্ত্রণের উপর শেখ মুজিবুর রহমানের কোনো নিয়ন্ত্রণ ছিল না, এবং সেই কারণেই 1971 সালের 27শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। 26 মার্চ মধ্যরাতে, 26শে মার্চ, 27শে মার্চ এটা বলা হয়। যাই হোক, এটা নিয়ে কোনো বড় ব্যাপার না। তার এই ঘোষণাটা কিন্তু কোনো আলাদা বিষয় নয়। অনেক কথা বলেন, সে একজন পাকিস্তান বাহিনীর মেজরই ছিল। তাহলে তার এই দেশাত্মবোধটা কোথায় জন্ম হয়েছিল? তার বোধে এবং বিশ্বাসে, তার চেতনায়। এই যে বোধ, বিশ্বাস, চেতনার যে ব্যাপারটা যার মধ্যে মিলে আছে গোটা জাতির স্বাধীনতার চেতনা, হার হৃদয়ের মধ্যে দেশকে ধারণ করা, যে পতাকাকে ধারণ করা, সেই ধারণ থেকেই কিন্তু তিনি মুক্ত করলেন গণতন্ত্র, মুক্ত করলেন মানুষকে, মুক্ত করলেন স্বাধীনকে। শেখ হাসিনা যে সরকার গঠন করলেন 2008-এ, সে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করেছে। কারণ আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করল তথাকথিত কেয়ারটেকার গভর্নমেন্টের পরে 111-এর সরকার। 111-এর সরকার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতাকারী একটি অবৈধ সরকার। কারণ বিএনপি কেয়ারটেকারের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিল মেয়াদ পূরণের সাথে সাথে, এবং নির্বাচন ঘোষণা করা হয়েছিল কোন কৌশলে? কতিপয় ভারতীয় জেনারেলদের কুচক্রিপনার মধ্য দিয়ে, অর্থাৎ বাংলাদেশকে পুনরায় ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়ার জন্য, একটা অসাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার জন্যই কিন্তু মূলত সেখানে তারা সৃষ্টি করেছিল এই রাজনৈতিক শূন্যতা। 111-এর মধ্য দিয়ে যে জাতীয়তাবাদী রাজনীতিকে নিশ্চিহ্ন করার ভারতীয় যে নীল নকশা, সেই নীল নকশাটাই কিন্তু 2008-এর নির্বাচন। এবং এটি শেখ হাসিনা জাস্ট কন্টিনিউ করে। এইখানে তারা যেটা চেয়েছেন আমি সেটা মনে করি না, সকলেই এটা হয়তো শেখ হাসিনা জানতেন। আচ্ছা, এমনকি আমি অফিসারের সাথে যখন কথা বলেছেন, তারা বলেছে আওয়ামী লীগ আসলে কতদিন থাকবে, কিন্তু কতদিন থাকবে এটা তারা জানতেন না, এটা জানতো এটা জানতো এখানে তার পরিকল্পনা করেছে তারা। এবং সেই জন্যই কিন্তু ম্যাডাম পরিষ্কারভাবে বলেছিলেন, ম্যাডাম খালেদা জিয়া পরিষ্কারভাবে এই 2008-এর নির্বাচনের বিরোধিতা করেছিলেন। তিনি বলছেন না, আমাদের নির্বাচন ঠিক হবে না। যদি তার সিদ্ধান্ত মানত তাহলে রাজনীতিতে এই 15 বছর 15.5 বছরের জগদ্দল পাথরে আমরা ঘুরতাম না। সুতরাং ওই যে কথাটা আপনি বলছেন, শুরুটা হয়েছে আমাদের আইনগত জটিলতার মধ্যে। ঠাকুর ভাই, আপনার কাছ থেকে শুনবো আমরা একটু রফিক শিকদার, আপনার কাছ থেকে একটু আরেকটি বিষয় জানতে চাই। 2014 সালের একটি খবর, জানোয়ারের বিচার হবে, তারেক রহমানকে উদ্দেশ্য করে শেখ হাসিনা এই কথাটি বলেছিলেন। এই যে শব্দচয়ন বা প্রতিপক্ষ রাজনীতি করতেই পারেন, ভিন্ন মতের মানুষের বা নেতাদের প্রতি যে তার যে শব্দ, তার যে ভাষা, মুখের ভাষা, এটি আসলে কি গণতান্ত্রিক ছিল কিনা, নিজে কিভাবে বলতেন এই কথা? না, এটা হচ্ছে একটা রুচির ব্যাপার। দেখুন যে শুধুই রুচি না, রাজনীতিকে একটা
যে কি বলে এটাকে রাজনৈতিক শিক্ষা বা শিষ্টাচার? না, রাজনীতিতে বলেন, সংস্কৃতি অঙ্গনে বলেন, যে কোনো অঙ্গনে বলেন, মানুষের আচার আচরণে, ব্যবহারে, কথাবার্তায় তার পরিচয়টা বহন করে। তো আমরা রাজনীতির অঙ্গনে দুটা মানুষকে দেখেছি। গণতন্ত্রের অতন্ত্র প্রহরী বেগম খালেদা জিয়াকে দেখেছি। তিনি আপনার সাহিত্যে বলেন, অভিধানে বলেন, যে শব্দগুলো সুন্দর, জনপ্রিয়, মানুষের কল্যাণে, মানুষের প্রিয়, সেই জাতীয় কথাবার্তায় তিনি সবসময় ব্যবহার করেছেন। শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন, সম্মান জানিয়েছেন জাতীয় নেতাদেরকে সবসময়। এবং শ্রদ্ধার সাথে সম্মান জানাতে গিয়েও কখনো কখনো প্রতিপক্ষ শেখ হাসিনা সেগুলোকে নিয়েও সমালোচনা করেছেন। বলেছেন যে শেখ মুজিবুর রহমানের নাম আর জিয়াউর রহমানের নাম দুজনকে একসাথে বলে জিয়াউর রহমানকে বড় করার জন্য চেষ্টা করা হয়, শেখ মুজিবুর রহমান তাতে করে ছোট হয়ে যায়। তারপরেও আমরা ইতিহাসে যার যেখানে সম্মান, আমরা সম্মান বারবার দেখিয়েছি। জনগণ কিন্তু সময় মতো ঠিকই যার যার কর্মের ফল হিসেবে জবাব দিয়েছেন। রফিক ভাই, আমরা একটু বর্তমান বাস্তবতায় আসি। জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল যখন, আন্দোলন চলছে তখন গোটা সকল রাজনৈতিক দল কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। অভ্যুত্থান আমাদেরকে একটা নতুন স্বপ্ন দেখিয়েছে, আসলে একটা বৈষম্যহীন বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা সমান অধিকার বা সমমর্যাদার বাংলাদেশ বিনির্মাণের। বর্তমান বাস্তবতায় সেই দৃশ্য কি আপনাকে আশাবাদী করে? প্রত্যাশা করি, আশাবাদী যে দেশে একটা পরিবর্তন আসবে, একটা শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। নানান ঘাত প্রতিঘাত থাকবে, চ্যালেঞ্জ থাকবে, প্রকৃতিতে যেমন চ্যালেঞ্জ আছে রাজনীতিতেও থাকবে। তবে ওই যে কথাটি আমি বলছিলাম যে আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমরা শিক্ষা নিয়েছি, আমরা নেইনি, কিন্তু শিক্ষা নিতে হবে। মানে 24 আমাদের যেমন ধরেন এই যেটা বলতেছিলাম যে 91 সালে কিন্তু মুজিব কন্যার আগে বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়াকে প্রথম মহিলা প্রধানমন্ত্রী বানিয়েছেন বিপুল ভোটে, সুষ্ঠু নির্বাচন। সেটা নিশ্চয়ই জনগণ ভুল করে। এই জন্য আমি বলবো যে 86 সালে শেখ হাসিনা বেমান হয়েছে, এটার খেসারত তাকে দিতে হচ্ছে 91 সালে। তারা কিন্তু সরকার গঠন করেছিল, আমরা শুনেছিলাম, ছায়া মন্ত্রী পরিষদ পর্যন্ত নির্বাচনের আগে। এমনকি শেখ হাসিনা সাংবাদিক সম্মেলন বলেছিল বিএনপি 10টার বেশি আসন পাবে না। সুতরাং আমি বলতে চাই সেই জায়গায় যে আস্ফালন করে লাভ নাই, অহংকার করাও ঠিক না। বেগম খালেদা জিয়া দেখেন যতবারই নির্বাচন হয়েছে, কখনো কখনো তিনি হেরেছেন, কিন্তু 1996 সালের 12ই জুন যে নির্বাচনটি হয়েছিল, সেটাও যদি আপনি বলেন 118টা সিট পেয়ে সর্ববৃহৎ পার্লামেন্টের বিরোধী দল হিসেবে বিএনপিকে করেছে। বিএনপি কখনো কখনো ক্ষমতা ছেড়েছে, কিন্তু সম্মানের সাথে ছেড়েছে। গণভবনে, বঙ্গভবনে গিয়ে পদত্যাগ করে, তারপর সমাবেশ করে, তারপরে বাড়িতে গেছে। 75 সালের যে তাদের যে রক্তাক্ত পতন, এই পতনের পরও কিন্তু আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি আছে তারা শিখলো না। তারা দেখেন 24 সালের আবার 5ই আগস্ট এসে তাকে পালাতে হলো। এবং শুধু সে একা নয়, তার পুরো পার্লামেন্টের 300 পার্লামেন্টের মেম্বার আজকে কোথায়? একজন পার্লামেন্টের মেম্বার তো দেখলাম না রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে, প্রতিবাদ করতে। তার রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি কোথায়? কাউকে দেখলাম। সুতরাং আমি বলবো আমাদেরকে সতর্ক থাকতে হবে। সকল রাজনৈতিক দল যারা আজকে আছে বাংলাদেশের ময়দানে, ক্রিয়াশীল রাজনৈতিক দল, সেই ফ্যাসিস্ট দল ছাড়া, আমি বলবো যে প্রত্যেককে আরও বেশি সচেতন হতে হবে। 3টি রাজনৈতিক দল, নতুন আরেকটি রাজনৈতিক দল আবির্ভূত হয়েছে, এনসিপি। এরা প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছে, তারা বলেছে আমরা বিষোদগার ধারণ করব না, আমরা একে অপরের বিরুদ্ধে মিথ্যা বা কোনো রকম অভিযোগ সেভাবে করব না অন্যায়ভাবে। আমরা গণতন্ত্রের স্বার্থে, দেশের নির্বাচনের স্বার্থে, সুষ্ঠু পরিবেশের স্বার্থে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করে যাব। আমি বিশ্বাস করি সেই জায়গাটা যদি আমরা থাকতে পারি, আর যারা অপরাধ করেছে বিগত দিনগুলোতে তাদের যদি শাস্তি হয়, তাদের যদি বিচার হয়, আদালতগুলোতে ন্যায় বিচার হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, আর আমরা যদি দেশপ্রেমিক সরকার যদি আগামী নির্বাচন ঘোষণা করতে পারি, যেটা আপনার তফসিল ঘোষণা করেছে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন, যে নির্বাচন যে একটি দেশপ্রেমিক জাতীয়তাবাদী সরকার যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, আমি বিশ্বাস করি সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করা, অতীতের যে কোনো জলাঞ্জলি, অতীতের যে কোনো আপনার আমাদের উপরে যে কালিমা আছে, সমস্ত কিছুকে আমরা পরিহার করি
একটু সুন্দর সুখী গুম খুন মুক্ত একটু সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো। জি, ধন্যবাদ ঠাকুর ভাই। বর্তমান বাস্তবতায় আপনি কতটুকু আশাবাদী? রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড দেখে মনে হয় কিনা যে 24 তাদেরকে শিক্ষা দিতে পেরেছে? কারণ আজকে যে আমরা ব্রিটেনের গণতন্ত্রের কথা বলি, যেটা গণতান্ত্রিক দেশ হিসেবে ব্রিটেনের নাম বলি, ব্রিটেন আসলে একটা দ্বীপপুঞ্জ। এখানে চোর ডাকাতটা একসময় থাকতো, ইতিহাস যদি দেখেন। মার্কিন যুক্তরাষ্ট্র একসময় শাসিত হয়েছে, তাদের স্বাধীনতা দিবসে তারা পৃথিবীর বহু দেশগুলোই দেখবেন যারা একসময় শাসিত হয়েছে এখন তারা স্বাধীন হয়েছে। এখন আমরা তাদেরকে তথাকথিত উন্নত গণতান্ত্রিক দেশ বলি, তাদেরকে মানবিক গুণাবলী বলি। তাহলে প্রশ্নটা হচ্ছে তাদের এই পরিবর্তনটা কিভাবে হয়েছে? তাদের এই পরিবর্তনের একটা ধারাবাহিকতা তো আছে। আপনি দেখেন আব্রাহাম লিঙ্কনের যে গণতান্ত্রিক সংজ্ঞাটা তিনি কীভাবে আবিষ্কার করেছেন, যেখানে মানুষকে তারা দাস মনে করত, তাহলে সেখান থেকে তারা উত্তরণ করেছে। কিভাবে করেছে? তাদের এই করার মধ্যে দিয়ে বহু মানুষই যেমন প্রাণ দিয়েছে, তেমনি বহু মানুষের আত্মত্যাগ এবং আত্মসম্মতি রয়েছে। আপনি যদি ওই সেই রেনেসাঁর কথা আমরা যেটাকে বলি, জেনারেল উইলের কথা বলি, তাহলে তার মানে কী বলি, কিছু মানুষকে এমন কিছু ইচ্ছা লালন করতে হবে যে ইচ্ছাটা সে আর তার স্বৈরাচারে ফিরে আনতে পারবে না। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে যখন আমরা এই বৈষম্যের কথাটা বলি, আমি কিন্তু খুব দৃঢ়তার সাথে এই কথাটা বলি। আমার বহু লেখায় আমি এই কথা বলেছি, এখনও বিশ্বাস করি যে আমাদের বৈষম্যের উৎপত্তিটা হয়েছে বাংলাদেশের পূর্বাঙ্গে আর্যিকরণের মধ্য দিয়া, অর্থাৎ যেটা সহস্র এক সহস্র থেকে শুরু হয়েছে এবং তারপরে এখানে এসছে বর্ণবাদ। যখন এখানে বর্ণবাদ এসছে তখন এখানকার আদিবাসী অর্থাৎ গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল থেকে যে মানুষগুলো মেসোপটেমিয় সভ্যতার ধারাবাহিকতায় একটি বৈষম্যহীন সমাজের মধ্যে ছিল, সেই মানুষগুলোকে পদানত করা হয়েছে। সেই মানুষগুলো পদানত হওয়ার মধ্য দিয়েই কিন্তু বৈষম্যের সূত্রপাত হয়েছে। সেই যে বৈষম্যের সূত্রপাত হয়েছে সেই বৈষম্য কিন্তু কখনোই অবনতিত হয় নাই। এবং আমরা কিন্তু দেখি 70-এর নির্বাচনটা করেছিলাম কেন? বৈষম্যের বিরুদ্ধে। পাকিস্তান ভাঙার জন্য আমরা করি নাই, কারণ বাংলাদেশ হওয়ার জন্য, পাকিস্তান হওয়ার জন্য 40 সালে লাহোর প্রস্তাব আছে। বাংলাদেশ হওয়ার জন্য আমরা কোনো 70-এর আগে কোনো প্রস্তাব নেই যে আমরা বাংলাদেশ করব। কিন্তু আমরা নির্বাচন করেছিলাম বৈষম্য দূর করার জন্য। 70-এর পরে নির্বাচন হলো, আওয়ামী লীগ জিতলো, বাংলাদেশের মানুষ স্বাধীন হলো রক্তাক্ত একটা অবস্থার মধ্যে দিয়ে, কিন্তু বৈষম্য আরও বাড়লো। পাকিস্তানিরা শোষণ করতো, এখন শুরু করলো ভারতীয় টাউটরা। তাহলে বৈষম্যটা তো কিন্তু থেকেই গেল। 75-এ পরিবর্তন করলাম যে আমরা বৈষম্য থেকে বেরিয়ে আসব, আবার সেই বাংলায় বলে যেই লাও সেই কদু, সেই মানে তারুয়া তাড়ানোর মতো খোলসটা থাকলো ভিতরে। সেই বৈষম্যগুলো কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশের শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক সময়টা কোনটা? বাংলাদেশের শান্তিপূর্ণ সময়টা হলো জিয়াউর রহমান এবং বেগম জিয়ার। এই সময়টা শান্তিপূর্ণ কেন? এই সময়টা শান্তিপূর্ণ কারণ এই সময় মানুষ কথা বলার সুযোগ পেয়েছে, কাজের সুযোগ পেয়েছে, অত্যাচারটা কম হয়েছে। আবার আপনার 15 বছর কি হয়েছে, কেন মানুষ ক্যাপলো? আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কথা বলি, এটা তো কথা। আসল কথা হলো মানুষের ক্ষোভ। ক্ষোভটা কোথায়? ক্ষোভটা বৈষম্য। বৈষম্যটা কি শুধুমাত্র ভর্তির কোটায়? তা তো না। বৈষম্যটা হচ্ছে সর্বত্র, অর্থাৎ সামগ্রিক নিরাপত্তার অভাব। মানে ওরকম আবার একটা বৈষম্যপূর্ণ বাস্তবতার দিকে আমরা যাচ্ছি না তো? আর যাচ্ছি কিনা সেটা নির্ভর করবে আপনি কি মানসিকতা সম্পন্ন ব্যক্তি। একটা কথা বলা যায়, সেটা হচ্ছে যে গণতন্ত্রের চাকা যদি ঘোরে, সঠিকভাবে ঘোরে, তার আপনি ধরতে পারেন যে চাকা উপরে যাবে, নিচে যাবে। আজকে যে ক্ষুব্ধ আছে কালকে সে আনন্দিত হবে, কিন্তু গণতন্ত্রের চাকাটা ঘুরবে তার গ্যারান্টিটা কে দিবে? যে কথাটা আপনি বলছেন, এই গ্যারান্টি ক্লজটা কিন্তু আমাদের এনশিওর করতে হলে যে জায়গায় যাওয়া দরকার আমরা সেখানে নাই। সেই জায়গাটি কোনটি ছোট্ট করে বলেন। সেই জায়গাটি হচ্ছে যে সংস্কারগুলোর কথা আমরা বলছি, আমাদেরকে কিন্তু এখনকার বাস্তবতা হচ্ছে আপনি যেভাবেই স্বীকার করেন, আমরা অনেক কথা বলি, ভাই অনেকগুলো কথা বলেছেন, বৈঠক করছি, আলোচনা করছি, এ কথা বলতে, কিন্তু আমরা কিন্তু নিশ্চিত হচ্ছি না যে ক্ষমতাকে যাবে এইটা দেখে আমরা নির্বাচন করা। আমরা কিন্তু মনের দিক থেকে ফেয়ার না। এই যে মনের দিক থেকে কিন্তু আপনাকে গণতান্ত্রিক হতে হবে, যেই কাজটা জিয়াউর রহমান বেগম জাতীয়তাবাদী রাজনীতিতে করেছে। অর্থাৎ আপনি যদি গণতান্ত্রিক হন তাহলে আপনি দেখেন পশ্চিমবাংলায় যদি বসে ক্ষমতায় ছিলেন, মানে কাল্টিজমে থাকা যাবে না, অ্যাবসলিউটিজমে থাকা যাবে না। এটা এর কর্তৃত্ব মাত্রা তো আসলে ব্যক্তি। এটা আপনি হাসিনার ব্যক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থা, ব্যক্তিকেন্দ্রিক গণতন্ত্র, এই যে ব্যক্তি চিন্তা থেকে আমাদের বেরিয়ে আমি রাষ্ট্র যেভাবে আমার বাপের রাষ্ট্র, রাষ্ট্র যদি আমার বাপের হয়, যে মানুষটা প্রাণ দিল তারা কার জন্য দিল? তারা কি কোনো বাপের জন্য দিচ্ছে? সেই বাপ কোথায় ছিল? মানে এমন বাস্তবতায় আমরা না ফিরতে হলে যে ঐক্য দরকার, সেই ঐক্যটা কিন্তু এখনো বাংলাদেশে অনুপস্থিত।
একেবারে 30 সেকেন্ডে যদি বলতে বলি, সেই ঐক্য প্রতিষ্ঠার পথ কি, সমাধান সূত্র কি? 30 সেই সেকেন্ড। ঐক্য প্রতিষ্ঠার সূত্র হলো, আপনি যখন এই কথা বলবেন যে মৃত্যু যেমনি সত্য, জীবনও সত্য, আপনি যদি জীবনবাদী হন তাহলে আপনাকে গ্যারান্টি করতে হবে যে বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত রাখার পক্ষে যে শক্তি, তা ছাড়া অন্য কোনো শক্তির অভ্যুদয় বন্ধ করতে হবে। আর সেইটা বন্ধ করতে হলে অবশ্যই আপনাকে একটি প্রতিবেশী ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে একটি শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে হবে, যেখানে ভারত এখানে ইনফিল্ট্রেশন করতে পারবে না আমাদের রাজনৈতিক অভ্যন্তরে, এবং থ্রেট হিসাবে সে কার্যকর হবে না। আমাদের সমস্ত প্রবলেমের মূল হলো প্রতিবেশী ভারত, কারণ সে চায় এই দেশটি অবদমিত থাক, এই দেশটি মাথা উঁচু করে না থাক। যে কথা আমরা জুলাইয়ের মধ্যে বলেছি, আমরা এই অভ্যুত্থানের বৈষম্যের মধ্যে যদি আঞ্চলিক দেখেন, তাহলে আঞ্চলিক বৈষম্যের গুরু হলো ভারত। আর তার বিরুদ্ধে যদি আপনাকে দাঁড়াতে হয়, তাহলে ভারতের সাথে যুদ্ধ নয়, প্রতিযোগিতামূলক অবস্থার মধ্যে এসে দাঁড়াতে হবে যে আমাদেরকে টিকতে হবে। আমাদের টিকতে হলে আমাদের এটা প্রমাণ করতে হবে যে আমরাই নিজেরই একটা শক্তি, এবং এটাই ঐতিহাসিকভাবে সত্যি যে এই অঞ্চলের মানুষ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, বর্ণবাদ বিরোধী শক্তি। তাহলে এই কথাটাকে লালন করতে হবে, এই কথা এই লালন করার এই জিনিসটাকে বেড়ে তুলতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, এবং সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এই জিনিসটাতে আপনি যদি ব্যর্থ হন, তাহলে অভ্যুত্থান, এটা বুঝাতে আপনি যত কথা বলতেছেন, আপনি কিন্তু এই কথাটা বলেন না। এই যে ঐক্যবদ্ধ শক্তি, এবং জুলাই আগস্ট থেকে শুরু করে যতগুলো ঘোষণাপত্র আমি করেছি, কোথাও কিন্তু আপনি এটা বলছেন না যে আমাদের রাজনৈতিক অন্তরায়, আমাদের বেঁচে থাকার অন্তরায় ভারত। এখান থেকে যদি আপনি বেরোতে না পারেন, মানে আমাদের প্রবলেম আইডেন্টিফাই করতে পারতে এখানে হবে। আমরা ধর্মের কথা বলি, ধর্ম কিন্তু এই ক্ষেত্রে মৌলিক ফ্যাক্টর না। যে আপনাকে যদি বাংলাদেশে গণতন্ত্র নিশ্চিত করতে হয়, মৌলিক অধিকার নিশ্চিত করতে হয়, স্বাধীনতা নিশ্চিত করতে হয়, তার সবার আগে আপনাকে ভারত বিরোধীর ঐক্য এতে সনদ তৈরি করতে হবে যে ইয়েস, এইখানে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। জি, ধন্যবাদ ঠাকুর ভাই। রফিক ভাই অনেক ভালো বলেন। রফিক ভাই আর একটু শুনতে চেয়েছিলাম। সবার আগে বাংলাদেশ, আমরা রাষ্ট্র কাঠামোটাকে এমনভাবে আমরা তৈরি করি আগামী দিনে যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর জন্য আরও গণতান্ত্রিক হয়, এবং একটি সুষ্ঠুবাদ নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হয়, এবং জবাবদিহিতা থাকে, রাষ্ট্রের জবাবদিহিতা থাকে, ক্ষমতাকে যেন মানুষ এবং প্রশ্ন ক্ষমতা করতে যেন পারে, জনগণের কাছে থাকে এবং জনগণের পাশাপাশি থাকে। আমরা শাসক নই, আমরা শোষক নই, আমরা যেন সেবক হই, সেই মানসিকতা নিয়ে আমরা কাজ করব। সেটাই আমাদের আগামী দিনের প্রত্যয়, এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের সেটি প্রতিশ্রুতি। এবং ওনার এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আপনার মতো যারা নেতৃত্ব রয়েছেন, যারা মাঠে যারা কর্মী রয়েছেন, তাদেরও মানসিকতা যেন ইতিবাচক একটা পরিবর্তন আসে, সে প্রত্যাশা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে করতে চাই। আমাদের পুলিশ আইনের একটি পরিবর্তন খুব জরুরি। জি, নিশ্চয়ই আমাদের সবগুলো গণতন্ত্রায়ন হয়ে গেলে আমরা বিশ্বাস করি যে আইনের শাসন, ন্যায় বিচার এবং মৌলিক মানবিক অধিকার নিশ্চিত করার জন্য পরবর্তী যে সরকার আসবে সেই সরকার যথেষ্ট আন্তরিক এবং এই বিষয়গুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকবে। এবং একই সাথে বিজয়ের মাসে দুজনকেই ধন্যবাদ। স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। ধন্যবাদ রফিক ভাই, ধন্যবাদ ঠাকুর ভাই, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।